প্রিয়ন্তী দ্রুত রুম থেকে বের হয়ে রায়হান আহমেদের সামনে এসে দাঁড়ায়। আসমুখা প্রিয়ন্তীর সামনে এসে দাঁড়াতে রিমা রায়হান দুজনেই ঘাবড়ে যায়। এটা ভেবে প্রিয়ন্তী না আবার তাদের কথা শুনে ফেলে। প্রিয়ন্তী রিমার দিকে এক নজর তাকিয়ে হুট করে বলে ওঠে, তোমরা কি বলছো খালু? বাতে মারবে না মানে? কি যেন বললে? তেমন কিছু না, বলছি রিমাকে খেতে দিতে, বাদ বা অন্য কিছু। প্রিয়ন্তী কিছুটা রেগে গিয়ে রায়হান আহমেদকে বলে ওঠে, খালু, রিমা খালাকে তুমি যেহেতু এনেছ, তখন তুমি রিমা খালা দেখাশোনা করো, আমি খালামোনার কাছে যাচ্ছি। প্রিয়ন্তী রায়হান আহমেদকে বারটেক করে রান্নাঘরে গিয়ে চিনির পানি গুলিয়ে নিয়ে আসে রিয়ানা বেগমের কাছে। খালামণি, পানিটা খেয়ে নাও, তাহলে ভালো লাগবে। না প্রিয়ন্তী, আমার গলা দিয়ে এক বিন্দু পানিও নামবে না। হৃদের বাপ কী করে পারলো আমার সাথে এমনটা করতে? বল প্রিয়ন্তী। আবারও ডুকরে কেঁদে উঠল রিয়ানা বেগম। তখনই রায়হান আহমেদ রিমাকে নিয়ে রিয়ানার রুমে ঢোকে। এখন কেমন আছো রিয়ানা? কেমন বোধ করছো? আমি কেমন আছি সেটা তুমি কি বুঝতে পারছো না হৃদের বাপ? আমার বোঝা উচিত বলছো? রিয়ানা বেগম আর কিছুই বলল না, চুপ করে কেঁদেই চলছে। রায়হান আহমেদ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলেন, রিয়ানা, এখন যেহেতু তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ না, এখন সেহেতু তুমি আজ থেকে বাড়ির সব কাজ করবে। কাজের লোক আমি ছাড়িয়ে দিব। কি বলছো খালু? খালামণি এই শরীরে কাজ করবে? কেন? মনমা যদি অসুস্থ থাকা অবস্থায় ঘরের সব কাজ করতে পারে, তাহলে ও কেন পারবে না? প্রিয়ন্তী চুপ হয়ে যায়, কারণ রায়হান আহমেদের কথার টোন বুঝতে পারল তিনি মন কতটা কষ্ট করেছে তা বোঝানোর জন্যই এত কিছু। কি হলো রিয়ানা? এখনও পাথরের মতো বসে আছো কেন? যাও, সবার জন্য গিয়ে রান্না করো। রিয়ানা বেগম একদৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। এত পরিবর্তন তিনি যেন মেনেই নিতে পারছে না। বুকে প্রচণ্ড কষ্ট অনুভব করছে। হুট করে মনে হলো কেউ তার বাহু ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখে রায়হান আহমেদ তার বাহু শক্ত করে ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাও, কাজ শুরু করে দাও ঝটপট। 2 ঘন্টার মধ্যে টেবিলে যেন খাবার পাই, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বুঝতে পেরেছ? কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল রায়হান আহমেদ। রিয়ানা বেগম চোখের পানি ফেলতে ফেলতে চুলা জ্বালিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দেয়। আবিরকে সবটা জানিয়েছিস তো? হ্যাঁ আম্মু, কিন্তু আবিদকে ফোনে পাইনি, তাই নীরবকে কলে সবটা জানিয়ে দিয়েছি। যাক, তবুও ভালো। তোর আব্বু তার প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে তা একমাত্র আমি জানি, কিন্তু তোরা কেউ জানিস না। কিন্তু এবার আর আমি চুপ থাকবো না। আমার ছেলে বা ছেলের বউয়ের কোনো ক্ষতি হলে আমি ওনাকে ছাড়বো না। কি করবে তুমি? আব্বু যদি জানতে পারে তুমি আব্বুর বিরুদ্ধে আবিদ মনকে সাহায্য করছি, তাহলে আমাদের দুজনকে সে বাড়ি থেকে বের করে দিবে আম্মু। আমি জানি বাবা, কিন্তু তাই বলে বসে বসে নিজের ছেলের বউয়ের ক্ষতি করবে আর আমি তা দেখবো, তা কখনোই হবে না আবির। তুই আজমিরের উপর নজর রাখ। আমি জানি তোর আব্বু আজমিরকে এইসব কাজে বিশ্বাস করে। তুইও আজমিরের বিশ্বাস অর্জন কর, আর সাথে থেকে ওর প্রত্যেকটা কাজের উপর নজর রাখ। ওকে আম্মু, তাই হবে। আমি তাহলে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে আব্বু ভাইয়াকে নীরবের মামার বাড়িতে যেতে বলেছে। ঠিক আছে, যা, তবে সাবধানে। আজমির যেন কোনো কিছু বুঝতে না পারে। কিছু বুঝতে পারেনি মনি। মনিরা বেগমের কথা শেষ হতে পিছন থেকে একটা ভারী কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে আফজাল সাহেবকে দেখে আবির আর মনিরা বেগম দুজনেই ঘাবড়ে যায়। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাদের, বলছো না কেন? তেমন কিছু না। তুমি এখানে? কিছু প্রয়োজন তোমার? ও হ্যাঁ, আমার ফোনে চার্জারটা খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো চার্জার? চার্জার তো সাইড টেবিলের প্রথম ডয়ারে রাখা আছে। ঠিক আছে, আর শোনো, খুব খিদে পেয়েছে, টেবিলে খাবার বাড়ো, আমি ফোনে চার্জ লাগিয়ে আসছি। আচ্ছা, তুইও খেয়ে যাবি? আচ্ছা আম্মু। মনিরা বেগম দ্রুত উঠে চলে গেল রান্নাঘরে। অন্যদিকে মন আর আবিদ একসাথে লাঞ্চ করছে, আর হৃদ সামনে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আবিদের সাথে মনকে হৃদ সহ্যই করতে পারছে না। প্রচণ্ড রাগ হচ্ছে হৃদের, কিন্তু আফসোস কিছুই করতে পারছে না হৃদ। মন আবিদকে খাবার খাইয়ে দিচ্ছে, আর হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আবিদ আর চোখে তাকিয়ে দেখছে হৃদকে। হৃদের হাব ভাব দেখে বোঝার ট্রাই করছে। এর মাঝে আবিদের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব নামটা ভেসে উঠেছে। আবিদ কলটা রিসিভ করে। হ্যালো দোস্ত, আমি তোর দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে তো কেউ নেই, কয়েকজন কাজের লোক ছাড়া। ওকে, তুই আধা ঘন্টা ওয়েট কর, আমরা আসছি। কল ডিসকানেক্ট করে আবিদ মনকে বলতে লাগলো, মন পাখি, আমাকে এখনই বেরোতে হবে। তোমার কি আজ আর কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? হ্যাঁ গো, মির্জা কোম্পানির সাথে আজ একটা মিটিং আছে। আধ ঘন্টা পর, ঘড়ি দেখে বলল মন। তাহলে তো আর তোমাকে নিয়ে যাওয়াটা হলো না আমার। উফ, আবিদ, তুমিও না, যাও যেখানে যাচ্ছ। আমাকে ফাইলটা চেক করতে হবে। আর এই যে মিস্টার রিত, এগুলো ক্লিন করে আপনি আপনার কাজে ফিরে যান।
ওকে ম্যাম। হৃদ নিঃশব্দে নিজের কাজগুলো করে কেবিন থেকে বেরিয়ে যায়। তখনই আবিদ মনকে জড়িয়ে ধরে মনের ঠোঁট জোড়া দখল করে নিল। মন আবেশে দু চোখ বন্ধ করে ফেলে। হৃদ মনের কেবিনে পানির গ্লাস রেখে আসার জন্য দরজা নক করতে যাবে, তখনই খেয়াল করে দরজা খোলা। হৃদ ভিতরে তাকিয়ে দেখে আবিদ মনকে জড়িয়ে ধরে মনের ঠোঁট জোড়া দখল করে আছে। এটা দেখে হৃদের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করে। হৃদ আর ভিতরে ঢুকলো না। দরজা চাপিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল হৃদ। আবিদ কিছুক্ষণ পর মনকে ছেড়ে দিয়ে মনের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, নিজের খেয়াল রেখো মন পাখি। কোনো প্রবলেম হলে আমাকে কল করবে, আমি সাথে সাথে চলে আসব। আর ওই লোকটাকে আজ আর কোনো শাস্তি দিতে হবে না, ওকে? ঠিক আছে। আর তুমি সাবধানে যাবে, ওকে? একদম মন পাখি। আবিদ মনের কাছ থেকে বিদায় নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। মন কিছুক্ষণ পর মিটিং রুমে চলে গেল। রিয়ানা, রিয়ানা, জোরে চিৎকার করে রিয়ানা বেগমকে ডাকতে লাগলো রায়হান আহমেদ। রিয়ানা বেগম শাড়ির আসলে হাত মুছতে মুছতে দৌড়ে আসে। কি হয়েছে রিতের বাপ? কি হয়েছে মানে কি? কয়টা বাজে? দুপুর 2টো বেজে গেছে, আর এখনও রান্না হয়নি? আমি খাবো কি? হ্যাঁ, রান্না প্রায় শেষের দিকে রিতের বাপ। তুমি আরেকটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। চুপ, একদম চুপ। আমার কথা অমান্য করার শাস্তি তো তুমি পাবে রিয়ানা। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আর শাস্তিটা হলো আজ সারাদিন তোমার খাওয়া বন্ধ। যাও, রান্নাঘরে যাও, বাকি রান্নাটা শেষ করো। আমি ততক্ষণে রিমার সাথে সময় কাটিয়ে আসি। রায়হান আহমেদ মুচকি মুচকি হেসে রিমার রুমের দিকে চলে গেল। রিয়ানা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান আহমেদের যাওয়ার দিকে। আজ যেন তার স্বামীকে নয়, নিজের ছেলেকে সে দেখছে। ঠিক এই একই ব্যবহার করেছিল মনের সাথে, আর আজ তা নিজের সাথে ঘটেছে। রিয়ানা বেগম দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। হৃদ মনে দেওয়া কাজগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। যতবার কাজে মন দেওয়ার চেষ্টা করছে, ততবারই আবিদ আর মনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি চোখের সামনে ভেসে ওঠে। এর মাঝে হৃদের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নামটা না দেখে কল রিসিভ করে কানে ধরে। হ্যালো হৃদ ভাইয়া, তুমি কি আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে? গলা শুনে হৃদের বুঝতে মোটেও অসুবিধা হলো না। এই যে প্রিয়ন্তী। কেন, কি হয়েছে? বাড়িতে আসলে জানতে পারবে হৃদ ভাইয়া। প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে, আমি দেখছি ম্যাম আমাকে হাফবেলা ছুটি দেয় কি না। ঠিক আছে হৃদ ভাইয়া, রাখছি তাহলে। কল কেটে আবারও কাজে মনোনিবেশ করার চেষ্টা করে যাচ্ছে, কারণ যতক্ষণে না মন মিটিং শেষ করে বের হচ্ছে ততক্ষণ ওকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা পর মনের মিটিং শেষ করে কেবিনে আসতে হৃদ গিয়ে কেবিনের সামনে নক করে। কামিং। ফাইল দেখতে দেখতে বলল মন। হৃদ কেবিনে প্রবেশ করতে মন ফাইল নামিয়ে হৃদের দিকে তাকায়। ম্যাম, আমার এই হাফবেলা ছুটির প্রয়োজন। আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিট মিস্টার হৃদ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হৃদ। ওয়াও, কাজ কমপ্লিট না করে আপনি এসেছেন ছুটি চাইতে? বাহ, আপনার সাহস দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি মিস্টার হৃদ। ম্যাম প্লিজ, ছুটিটা আমার খুব দরকার। বাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছে, আমাকে যেতে হবে ম্যাম। মন কিছু একটা ভেবে পারমিশন দিয়ে দেয় হৃদকে। হৃদ মনকে থ্যাংক ইউ বলে কেবিন থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর মনও বেরিয়ে পড়ে অফিসের গাড়ি নিয়ে। এদিকে হৃদ বাড়িতে সবটা জেনে প্রচণ্ড রেগে যায়। রাগে থরথর করে কাঁপছে হৃদ। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। বাবা এখন কোথায়? রিমা খালার রুমে দরজা বন্ধ করে ভিতরে আছে। হৃদ আর দাঁড়ালো না, রেগে রুম থেকে বেরিয়ে যায়। হৃদের পিছু পিছু প্রিয়ন্তীও ছুটল। হৃদের গেস্ট রুমের সামনে গিয়ে দেখে রিয়ানা বেগম শুয়ে আছে। মাকে গেস্ট রুমে দেখে হৃদের রাগ আরও বেড়ে যায়। হৃদ ওর বাবার রুমের সামনে গিয়ে জোরে জোরে নক করতে থাকে। রায়হান আহমেদ এতক্ষণ রুমে বসে হৃদের জন্য অপেক্ষা করছিল। যখনই দরজা নক করলো রায়হান আহমেদের বুঝতে অসুবিধা হয় না হৃদ বাহিরে দাঁড়িয়ে নক করছে। রায়হান আহমেদ একটু দম নিয়ে মাথা উঁচু করে দরজা খুলে দেয়। হৃদ হুড়মুড় করে ভিতরে ঢুকে গিয়ে দেখে তার মায়ের মামাতো বোন নতুন বউয়ের মতো বিছানায় বসে আছে। হৃদ রক্তিম চোখে তাকায় রায়হান আহমেদের দিকে। এসবের মানে কি বাবা? মা থাকতে তুমি অন্য মহিলার সাথে? বাকিটা বলল না হৃদ, কারণ তার বাবার সামনে এই ধরনের কথা বলতে রুচিতে পাচ্ছে। কি হলো হৃদ, কথাটা সম্পূর্ণ করো। মায়ের সাথে এমনটা কেন করলে বাবা? শোনো হৃদ, তুমি বড় হয়েছ, ভালো মন্দ বিচার বিবেচনা করতে তুমি জানো। আর আমি প্রাপ্তবয়স্ক, আমার যা ইচ্ছে আমি তা করতেই পারি। তোমার বা তোমার মায়ের অনুমতি নিশ্চয় আমি নিব না। বাবা বলে যাবে না, মা তোমার স্ত্রী আর আমি তোমার ছেলে। তোমার স্ত্রী থাকতে তুমি অন্য মহিলার সাথে কি করে সম্পর্ক করো তুমি? ঠিক তুমি যেভাবে করতে পেরেছিলে ঠিক সেভাবে। হৃদ চুপ হয়ে যায়, কারণ হৃদ তার বাবার কথাগুলো বলার মানে খুব ভালো মতোই বুঝতে পারছে। বাবা, মা তোমার স্ত্রী। বল, তোমার মায়ের সাথে গতকাল রাতে আমার ডিভোর্স হয়ে গেছে হৃদ। বল। রায়হান আহমেদের কথা শুনে হৃদ চমকে যায়। মানে কি বলছো কি তুমি বাবা?
আমি ঠিক কথাই বলছি রিত, তোমার বিশ্বাস না হলে যাও তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও। রিত এক ঝলক তার রিমা খালার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে থেকে গিয়ে ছুটল। মা। রিয়ানা বেগম ছেলের গলা শুনে উঠে বসে। রিত তার মাকে দেখে যেন তার কলেজা ফেটে যাচ্ছে। একদিনের চেহারার কি হাল হয়েছে, শুকনো মুখ, চোখ মুখ বসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো এলোমেলো। কেমন আছো মা? রিয়ানা বেগম আর কিছুই বলল না, রিতকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। রিত তার মাকে বারণ করলো না, কাঁদুক, মন খুলে কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। প্রিয়ন্তী কিছুক্ষণ পর প্লেটে খাবার নিয়ে আসে। রিত ভাইয়া, খালামণি সকাল থেকে কিছুই খায়নি, এই খাবারটা খাইয়ে দাও খালামণিকে। রিত খাবারটা নিয়ে ভাত মেখে এক লোকমা রিয়ানা বেগমের মুখের সামনে ধরতেই রিতের হাত কেউ ধরে ফেলে। তাকিয়ে দেখে রায়হান আহমেদ। তোমার সাহস কি করে হয় রিত, আমার অনুমতি না নিয়ে রিয়ানাকে খাবার দেওয়ার? বাবা, তুমি এমনভাবে মায়ের উপর অত্যাচার করতে পারো না। মা সকাল থেকে এত রান্না করলো, কিন্তু তুমি মাকে খেতে দিলে না কেন বাবা? তোমার মা যখন মনকে সারাদিন খাটিয়ে খাবারটুকু দিত না, তখন কোথায় ছিলে তুমি? আর কোন সাহসে আমাকে তুমি প্রশ্ন করো? বাড়ি আমার, আর এবারে সব খরচ আমিই দেই। তুমি এক টাকাও দাও না, নিজে যা আয় করো তা তুমি খরচ করো সংসারে, এক টাকাও দাও না, তো কোনো দিকের আমাকে প্রশ্ন করো তুমি? হৃদের মুখের ভাষা যেন হারিয়ে গেছে। রায়হান আহমেদ খাবারের প্লেটটা নিয়ে রিয়ানা বেগমের সামনে দিয়ে চলে যাওয়ার সময় পিছনে ফিরে রিয়ানাকে উদ্দেশ্য করে বলল, 15 মিনিটের মধ্যে সন্ধ্যার নাস্তা যেন রেডি থাকে, না হলে বাকিটা আর বলল না, প্লেট হাতে বেরিয়ে চলে যায়। রিয়ানা বেগম বিড়বিড় করে বলে উঠলেন, পাপ সব আমার পাপের ফল। হৃদ ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রিয়ানা বেগম রান্নাঘরে গিয়ে পেঁয়াজ মরিচ কেটে নুডলস রান্না করে নিয়ে টেবিলে রাখে। কিছুক্ষণ পর হৃদ 2টা প্যাকেট নিয়ে এসে টেবিলের উপর রাখে। তারপর রান্নাঘর থেকে 2টো প্লেট নিয়ে এসে প্যাকেট থেকে বিরিয়ানি বের করে প্লেটে ঢেলে আবার এক লোকমা দিয়ে রিয়ানা বেগমের মুখের সামনে ধরে। ছেলের এই ভালোবাসা দেখে রিয়ানা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মা, খাওয়ার সময় কাঁদতে নেই জানো না, চুপচাপ খেয়ে নাও। রিয়ানা বেগম চুপচাপ ছেলের হাতে পুরো খাবারটা খেয়ে নেয়। দরজার কাছে দাঁড়িয়ে প্রিয়ন্তী, রায়হান আহমেদ, রিমা দাঁড়িয়ে দেখছে মা ছেলের ভালোবাসা। রায়হান ভাই, দেখলেন তো বুবু আর রিত বাবাকে? দেখছি। ছেলেও এবার মানুষ হবে, আর রিয়ানাও তার ভুলগুলো বুঝতে পারবে। মন বোরকা খুলে ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে থাকে। বাড়ি এসে জানতে পারে আবিদ নীরব দুজনে বেরিয়েছে। মন চা খেয়ে রান্না করে যায়, কিন্তু সার্ভেন্টদের জন্য কোনো কাজই করতে পারে না মন। পারিহার করার নির্দেশ, মন যেন কোনো আগুনের সামনে না আসে। ম্যাম প্লিজ আপনি রুমে যান, আর কি দরকার আমাকে বলুন, আমি করে দিচ্ছি। আপু আপনি ব্যস্ত হবেন না, আমি জাস্ট রাতের জন্য কিছু একটা রান্না করব। ম্যাম আপনাকে কিছুই করতে হবে না, আমি অলরেডি সব রান্না করে রেখেছি দেখুন। মন ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে অনেক রকম পদ রান্না করা হয়েছে। গরুর মাংস বোনা, রুই মাছের কালিয়া, টমেটো চাটনি, ডিমের কোলমা, রোস্ট, পোলাও, সাদা ভাত, পাবদা মাছের বোনা, আর ছোট চিংড়ি মাছ, আর ডালের বড়া। আল্লাহ, এত কিছু রান্না করে ফেলেছো তুমি? জি মা। আর কি কিছু করতে হবে? নো নো, আর কিছু তোমাকে করতে হবে না, কারণ আমি এখন পায়েস রান্না করব। ম্যাম, নো মোর ওয়ার্ড, যাও রেস্ট করো, বাকিটা আমি সামলে নিতে পারবো। ওকে ম্যাম। মন নিজের মতো করে পায়েস রান্না করে হাত ধুয়ে আবিদ আর নীরবের জন্য অপেক্ষা করতে লাগলো। পারিহার বাবা ফারুক খান কাজের জন্য ঢাকা চলে যায়, আর পারিহা আয়ানকে নিয়ে দেশের বাইরে গেছে ঘুরতে। মূলত আবিদ আর মনকে একা ছাড়ার জন্য পারিহার এই ডিসিশন। রাত 8টায় নীরব আবিদ দুজনেই ফিরে আসে। বনু, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর মামা মামি, সামির, সামিরা, ওরা সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ভাইয়া আর আবিদ, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার সার্ভ করছি। ওকে বনু। দুজনে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে মন, আবিদ, নীরব। তিনজন মিলে ডিনার করে রাত 12টা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার রুমে চলে যায়। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এর মাসে আবিদের বাবা আবিদের বরিশালে ঠিকানা পেয়ে সেখানে এসে সিন ক্রিয়েট করে, কিন্তু আবিদ বা মনকে কেউ আলাদা করতে পারেনি, শুধুমাত্র পারিহার আয়ানের জন্য। ওরাই সবটা সামলিয়েছে। পারিহার ক্ষমতার কাছে আফজাল সাহেবের ক্ষমতা ফিকে হয়ে গেছে। পারিহার ক্ষমতার সাথে না পেরে আফজাল সাহেব বাধ্য হয়ে খুলনায় চলে যায়।
প্রিয়ন্তীর বিয়ে হয়ে গেছে 2 মাস আগে। রায়হান আহমেদ এখনও রিয়ানা বেগমকে ক্ষমা করেনি, বরং আরও জ্বালিয়ে যাচ্ছে রিমাকে দেখিয়ে। হৃদ আর আগের মতো নেই। মনকে দেখে এখন আর হৃদে তেমন কষ্ট হয় না, কিন্তু মাঝে মাঝে আবিদ আর মনকে একসাথে দেখলে বুকের ভিতর চিনচিন ব্যথা করে। তবে প্রিয়ন্তীর বিয়ের 1 সপ্তাহ পর নীরব আর আবিদ মুখে মাস্ক পরে দুজনে মিলে হৃদকে ফিটিয়েছে। প্রায় 2 সপ্তাহ হৃদ হাসপাতালে ভর্তি ছিল। সুস্থ হয়ে আবারও অফিসে যাওয়া শুরু করে। তবে এখন আর মন বা আবিদ তেমন হৃদকে শাস্তি দেয় না। তবে দুপুরে লাঞ্চ করার সময় হৃদকে সামনে দাঁড় করিয়ে রাখে। মনের ইদ্যত শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। খানবাড়িতে উৎসব লেগে গেছে। পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো করে সাজানো। নীরবের মামা মামি, সামির, সামিরা, মিনয়, আবিদের মেজো ভাই সবাই এসেছে। হ্যাঁ, আবিদ আর মনের আবার বিয়ে হবে। আপু, জোরে চিৎকার করে ডাকতে লাগলো মিনয় মনকে। উফ, কানের তালা ফাটিয়ে দিলি ভাই, কি হয়েছে বল? এভাবে কেন চিৎকার করছিস? আপু, তোর মেহেন্দি, হলুদ আর বিয়েতে কি পরবো আমি? বাড়ি থেকে আসার সময় তো ভালো কোনো জামা কাপড়ই আনিনি। কোনো ব্যাপার না শালাবাবু, এই নাও তোমার ড্রেস। রুমে ঢুকতে ঢুকতে বলল আবিদ। জিজু, আপনি? হ্যাঁ, এই নাও তোমার জন্য। এখানে পাঞ্জাবি আর কিছু ড্রেস আছে। এখানে 4-5 সেট জামা কাপড় আছে, সব ফাংশনে পরতে পারবে তুমি। থ্যাংক ইউ জিজু। ওয়েলকাম। আর শোনো, এটাতে সামিরার জন্য ড্রেস আছে, তুমি ওদের সবাইকে দিয়ে দিও। ওকে জিজু। মিনু চলে যেতে আবিদ মনের দিকে এগোতে এগোতে বলতে লাগলো, মন পাখি, আর মাত্র 5 দিন, তারপর তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। কেউ কেন, এখনো কি আমি তোমার না? হুম, ভুল বলে। তুমি আগেও আমার ছিলে, আর এখনো আমার আছো, আর ভবিষ্যতেও তুমি শুধু আমারই থাকবে। মন আবিদকে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আবিদ। মন লজ্জা পেয়ে আবিদের বুকে মুখ লোকায়। তখনই দরজায় দাঁড়িয়ে কেউ কাশি দিল। সাথে সাথে মন আবিদকে ছেড়ে দুজন দুদিকে ছিটকে যায়। ওয়াও জিজু, কি রোমান্টিক সিন দেখলাম। আর এই যে, আমার বরটা রোমাঞ্চের জানে না। মুখ ভাঙিয়ে কথাটা বলতে পারিয়া। পারিয়ার কথা শুনে আয়ান দাঁতে দাঁত চেপে পারিয়ার কানে কানে বলে উঠল, রোমান্স কাকে বলে সেটা তোমাকে রাতে আমি বুঝাবো সুইটহার্ট। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় আয়ান। এদিকে আয়ানের ঠান্ডা হুমকি শুনে ফারিহার শুকনো ডোক গিলে আবিদ আর মনের দিকে তাকাতে দেখে আবিদ মন দুজনে ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ফারিহা পারল মহাবিপাকে। আবিদ মনকে জ্বালাতে এসে আয়ানকে রাগিয়ে দিল। এখন রাতে যে ওর কপালে কি আছে সেটা একমাত্র আল্লাহই জানে। আবিদ ব্রু কুঁচকে ফারিহার দিকে তাকিয়ে বলে উঠল, আব তোমারা কে হোগা সালিয়া, শালিকা। ঠিক হয়েছে, আমাদের জ্বালাতে এসে এখন নিজে জ্বলছিস, কেমন লাগছে বল ফারিহা? ডাইনি, তোর খবর আছে। আর আগে ফুসফুস করতে করতে ফারিহা বেরিয়ে যায়। ফারিহা যেতে আবিদ মনকে দুজনেই হেসে ওঠে। অন্যদিকে আবিদের বাবা আফজাল সাহেব আর মনের মা আলিয়া বেগম দুজনে মিলে পরিকল্পনা করছে কি করে আবিদ আর মনকে আলাদা করা যায়। এদিকে মেহেন্দির আয়োজন করা শেষ। ফারিহা এখনো আয়ানের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। 3 দিন ধরে ফারিহা তন্নির সাথে রুম শেয়ার করে থাকছে। বয়ে আয়ানের সামনে পর্যন্ত যাচ্ছে না ফারিহা। ফারিহা নিজে রেডি হয়ে মনকে রেডি করে নিচে নিয়ে আসে। মন সবুজ আর সোনালি রঙের একটা লেহেঙ্গা পরেছে, তার উপর ম্যাচিং জুয়েলারি সেট পরা। ফারিহা সেম সাজে সেজেছে। যে কেউ দেখলে দুজনকেই বিয়ের কনে ভেবে বসবে। ফারিহার এই সাজ মূলত আয়ানের জন্য, যাতে আয়ানের রাগটা ভাঙাতে পারে। আবিদ আয়ান দুজনে মন ফারিহাকে দেখছে, কারোই যেন পলক পড়ছে না। ফারিহা মনকে নিয়ে নিচে নেমে আসে। ততক্ষণে তন্নি, সাঞ্জু আরো মেয়েরা এসে মনকে ঘিরে ধরে। ছোট্ট একটা স্টেজ বানানো হয়েছে, তার উপরে মনকে বসানো হয়। দুজন মেয়ে এসে মন আর ফারিহাকে মেহেন্দি পরাতে থাকে। দূর থেকে আবিদ আয়ান সবটা দেখছে। কিছুক্ষণ পরে আয়ান আবিদ দুজনে মিলে মন ফারিহার দিকে এগিয়ে আসে। দুজনে মেহেন্দি টিউব নিয়ে আয়ান ফারিহার হাতে আর আবিদ মনের হাতে নিজেদের নাম লিখে দেয়। ফারিহা ধরে নেয়, আয়ান আর রেখে নেয়, কিন্তু আয়ান মেহেন্দি লাগিয়ে থমথমে মুখ নিয়ে চলে যায়। আর আবিদ মনকে ইশারা ফ্লাইং কিস ছড়ে দিয়ে আড়াল হয়ে যায়। মন লজ্জায় মাথা নিচু করে ফেলে। এদিকে তন্নি, সাঞ্জু মনকে জ্বালিয়েই যাচ্ছে। আবিদ নীরবের সাথে রুম শেয়ার করবে বিয়ের আগ পর্যন্ত। ফারিহা ভয়ে ভয়ে রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকতে যাবে, তখনই আয়ান ফারিহার হাত হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ফারিহার হাত দুটো চেপে ধরে। এখন কি করবে জান পাখি? আয়ান, আমি তখন তোমার সাথে মজা করছিলাম, ট্রাস্ট মি। তাই বেবি, এখন মজা করার ফল ভোগ করো তাহলে। আয়ান ফারিহার গলায় মুখ গুজে গলায় কামড় বসিয়ে দেয়। আহ আয়ান, কি করছো তুমি? এখনো তো শুরুই করিনি জান পাখি। আয়ান ফারিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইট অফ করে দিল।
পরদিন সবাই ভীষণ ব্যস্ত। মনের আজ গায়ে হলুদ। হলুদের জন্য গার্ডেনে ছোট্ট স্টেজ বানানো হয়েছে। তার মাঝখান দিয়ে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, কারণ মন আবির দুজনেরই আজ একসাথে হলুদ হবে। মনকে লাল পায়ের হলুদ শাড়ি ৮ ফেরে করে পরানো হয়েছে, তার উপর কাঁচা ফুলের সাজ। অসাধারণ সুন্দর লাগছে মনকে। ফারিহা মনের কানের পিঠে কাজলের টিকা লাগিয়ে দেয়। এটা কি করলে ফারিহা? নজর না লাগে যেন, তাই কালো টিকা লাগিয়ে দিলাম, বুঝলি? এখন চল, জিজু তোর জন্য নিচে অপেক্ষা করছে। চল। ফারিহা মনকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। আবিদ পর্দার আড়ালে মনকে দেখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফারিহা তন্নি সাঞ্জুর জন্য পারছে না। একে একে সবাই দুজনকে হলুদ লাগিয়ে দিল। হঠাৎ করে আয়ান ফারিহার হাত ধরে স্টেজের পিছনে নিয়ে যায় টেনে। কি হলো আয়ান, এভাবে সবার সামনে দিয়ে টেনে নিয়ে আসলে কেন? কারণ এখন আমার সুইটহার্টকে আমি হলুদ লাগাবো। কই, তোমার হাতে তো কোনো হলুদ নেই, তাহলে কি করে হলুদ লাগাবে? ব্রু কুচকে জিজ্ঞেস করলো ফারিহা। আয়ান মুচকি হেসে ফারিহার গালে নিজের গাল ছুঁয়ে দিয়ে হলুদ লাগিয়ে দিল। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। আয়ান ফারিহার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে নাকে নাক ঘষে হুট করে ফারিহার ঠোঁটে ঠোঁট জোড়া বসিয়ে দিল। তখনই পাশ থেকে কেউ সিটি বাজায়। ফারিহা ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিয়ে দেখে নীরব, আবিদ, সাঞ্জু, তন্নি দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে আর দাঁত বের করে হাসতে লাগলো। ফারিহা দৌড়ে সেখান থেকে চলে যায়। ব্রো, পাবলিক প্লেসে রোমান্স করছো? লাইসেন্স করা বউ আমার, রোমান্স করার অধিকার আছে আমার, বুঝলে? হাত বাজ করে নীরবকে উদ্দেশ্য করে বলল আয়ান। তোমাদের রোমান্স যেহেতু শেষ, তাহলে চলো স্টেজের সামনে। ছেলেমেয়েরা মিলে নাচ গান হই হুল্লোড় করে কাটালো। ফারিহা, তন্নি, সাঞ্জু আর আয়ান সাব্বির নীরব নিয়ে কাপড় ডান্স করে। ফারিহা মা, হলুদ অনুষ্ঠান শেষ, ওদেরকে রুমে পাঠিয়ে দাও, গোসল করে নিক, সন্ধ্যা হয়ে গেছে, এরপর ওদের ঠান্ডা লেগে যাবে আবার। ওকে আন্টি। ফারিহা ওদের দুজনকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দিয়ে নিজেও রুমে চলে যায় ফ্রেশ হতে। রিত বাবা, দরজা খোল। রিত, কি হয়েছে? এভাবে গত 2টা দিন ধরে নিজেকে রুমে বন্দি করে রেখেছিস কেন? বল বাবা, কি হয়েছে রিত? ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রায়হান আহমেদ ভয় পেয়ে আশেপাশের লোকজনকে ডাকে দরজা ভাঙার জন্য। তাড়াতাড়ি করেন ভাই, ছেলেটা কি করছে ভিতরে? কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেনি তো? ভাই সাহেব, মনে সাহস রাখেন, দেখবেন সবকিছু ঠিক আছে। রিত বাবাজিও ঠিক আছে, পাশে থাকা লোকটি বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে ফেলে তারা। রায়হান আহমেদ সবার আগে ভিতরে ঢুকে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। পুরো ফ্লোর রক্তে তলিয়ে গেছে। হৃদের কাটা হাত দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। চোখ বন্ধ করে বসে আছে হৃদ। বোঝা যাচ্ছে হৃদের জ্ঞান নেই। রায়হান আহমেদ দিশেহারা হয়ে পড়লেন, কি করবেন ভেবে পাচ্ছে না। আশেপাশের লোকজন অ্যাম্বুলেন্সে কল করে আসতে বলে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে হৃদকে। আর বাহিরে বসে আছে রায়হান আহমেদ, রিয়ানা বেগম, রিমা। প্রিয়ন্তীকেও ফোন করে জানিয়ে দিয়েছে রিয়ানা বেগম। খবর পেয়ে প্রিয়ন্তী আর তার স্বামী আসিফুল বেরিয়ে পড়ে। 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে গম্ভীর মুখ করে দাঁড়ায় রায়হান আহমেদের সামনে। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ও সুস্থ হয়ে যাবে তো? ডাক্তারকে চুপ করে থাকতে দেখে রিয়ানা বেগম চিৎকার করে কান্না করতে থাকে। ডাক্তার, কিছু বলছে না কেন? দয়া করে বলুন, আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? সরি রায়হান সাহেব, প্রচুর ব্লাড লস আর উইক ছিল, আর মনে হয় গত 2-3 দিন ধরে উনি কিচ্ছুই খায়নি। আমরা ব্লাড দিচ্ছি, 48 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারছি না। সবটা এখন আল্লাহর হাতে। রায়হান আহমেদ দুপ করে ফ্লোরে বসে পড়ে। রিয়ানা বেগম, রিমা দুজনেই ছুটে আসে রায়হান আহমেদের কাছে। ডাক্তারের প্রত্যেকটা কথা প্রিয়ন্তী আর তার স্বামী হাসিবুল শুনেছে। প্রিয়ন্তীর দুচোখ দিয়ে অনবরত পানি পড়ছে। প্রিয়ন্তী কখনো ভাবতেও পারেনি যে তার হৃদ ভাইয়ের এমন অবস্থা হবে কখনো। হৃদকে আইসিইউ রুমে রাখা হয়েছে। পুরো রাত প্রত্যেকটা মানুষ কেউ দুচোখের পাতাও এক করেনি। একদিনে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, মুখের সোয়ালটা ভেঙে গেছে, সুন্দর মুখটা নিমিষে বিষাদের বর্ণ ধারণ করেছে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় রায়হান আহমেদ। প্রিয়ন্তী কিছু না বলে রায়হান আহমেদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রায়হান আহমেদ প্রিয়ন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, কাঁদিস না মা, আমার ছেলেটা কেন এমন করলো আমি জানি না, তবে মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খালু, তুমি সত্যি বলছো তো? হৃদ ভাইয়া সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ মা, সুস্থ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। ফজরের আজান মনের কানে পৌঁছাতে মন ঘুম থেকে উঠে বসে পড়ে। তারপর অজু করে নামাজ পড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়।
আজ মনের খুব ইচ্ছে করছে আবিদকে সাথে নিয়ে সূর্য উদয় দেখার, কিন্তু তা আজ আর সম্ভব হচ্ছে না। উত্তরের হাওয়ায় মনের চুলগুলো হাওয়ায় ভাসছে। মন তার অতীতের সাথে আজকের দিনের পার্থক্য খুঁজে যাচ্ছে। তার হিসেব শেষে মনের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। দীর্ঘ ১ বছর ৩ মাস ১০ দিন পর মন তার ভালোবাসার মানুষটাকে নিজের একান্ত করে পাবে। ভাবতেই মনের চোখ মুখে খুশি ঝিলিক ফুটে উঠল। চারদিকে সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে ভোর হয়ে গেছে। বিয়ে বাড়ি তাই সবাই ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ে। মন বেলকুনিতে দাঁড়িয়ে সবার ব্যস্ততা দেখছে, তবুও চোখের কোণে জল চিকচিক করছে মনের। আজ বড্ড বাবা মায়ের কথা মনে পড়ছে মনের, কিন্তু মানুষের সব আশা পূরণ হতে হবে এমনটা নয়। কিছু কিছু ইচ্ছে কখনো পূরণ না হওয়াই উচিত, কারণ কোনো কিছু ইচ্ছে মানুষের জীবনে খুশির বদলে দুঃখ বয়ে আনে। আর হয়তো তার বাবা মায়ের বিয়ে বাড়িতে আসাটা খুশির বদলে দুঃখই বয়ে আনবে। মনের চোখজোড়া ঘুমে ভেঙে আসছে। মন দৃঢ় পায়ে সাঞ্জুর পাশে গিয়ে শুয়ে পড়ল। দুপুর ১২টায় মনের ঘুম ভাঙে। সাঞ্জু পারিহা মনকে গোসলে পাঠিয়ে বিয়ের ড্রেস, জুয়েলারি, মেকআপ সব বিছানায় সাজিয়ে রাখে। ১ ঘন্টা পর মন ওয়াশরুম থেকে বের হতেই ফারিহা হেয়ার ড্রায়ার দিয়ে মনের চুল শুকিয়ে দিয়ে পার্লারের মেয়েদের কাছে সাজতে বসিয়ে দেয়। অন্যদিকে আলিয়া বেগম, আফজাল সাহেব আর আজমির লোকজন নিয়ে রওনা হয় ফারিহার বাড়ির উদ্দেশ্যে। ২ ঘন্টা পর সবার সাজ কমপ্লিট। মনকে লাল লেহেঙ্গা পরে অসম্ভব সুন্দর লাগছে। ফারিহা, সাঞ্জু, তন্নি তিনজনই মনের দিকে হা করে তাকিয়ে আছে। এমনভাবে দেখছে যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে তাদের সামনে। মনকে এত ভারী সাজে কেউ কখনো আগে দেখেনি, আর না কখনো মন নিজে সেজেছে। মাশাআল্লাহ মন, তোকে পুরো পরীর মতো লাগছে। ইচ্ছে করছে আবিদ জিজু নয়, আমি তোকে বিয়ে করে ফেলি। হোয়াট? তুই কি লেসবিয়ান সাঞ্জু? মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইছিস? সি সি সি, আমাদের বান্ধবী সে কিনা লেসবিয়ান, ভাবতেই কষ্ট হচ্ছে। পারিহার কথা শুনে সাঞ্জু প্রচণ্ড ক্ষেপে যায়। পুরো রুমে দৌড় করায় পারিহাকে। তখনই মামি এসে তাদের জাতীয় ধমক দেওয়া শুরু করছে। এই মেয়েরা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমরা দিন দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ? নিচে সবাই মনের জন্য অপেক্ষা করছে, আর তোমরা এখানে আটকে ঝগড়া করছো। সরি আন্টি, আর হবে না, কাঁচুমাচু মুখ করে বলল সাঞ্জু আর পারিহা। হয়েছে, তাড়াতাড়ি মনকে নিয়ে নিচে আসো। কাজী সাহেব অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। আর পারিহা, তোমার বাবাও কোথাও একটা যাবে, তাই বিয়েটা দ্রুত শেষ করতে বলেছে। ওকে আন্টি, আপনি নিচে গিয়ে বলুন আমরা মনকে নিয়ে আসছি। দেরি হয় না যেন। মামি চলে যেতে সবাই হাঁপ ছেড়ে যেন বাঁচল। ইয়ার, আর ঝগড়া না করে চল, মনকে নিয়ে নিচে যাই। চল। পারিহা, সাঞ্জু মনকে নিয়ে বেরিয়ে চলে যায়। পারিহাদের বাড়িটা বেশ বড় হওয়ায় ড্রয়িং রুমে ছোট্ট একটা স্টেজ করা হয়। আয়ান, সাব্বির, নীরব আবিদকে নিয়ে স্টেজে আসে। তখনই নুপুর আর চোরের আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে দেখে মনকে। আবিদের দু চোখ যেন মনকেই আটকে আছে। লাল টকটকে লেহেঙ্গা, মাথায় লাল ওড়না, দু হাতে মুঠো পরে কাছের চুড়ি, গলায় হার, নাকে সাদা পাথরের নোজপিন, ঠোঁটে লাল লিপস্টিক, মুখে ভারী মেকআপ, কপালে টিকলি, পায়ে নুপুর। আবিদের মনে হচ্ছে উপর থেকে লাল পরি নেমে আসছে। আবিদ বসা থেকে বুকে হাত দিয়ে উঠে দাঁড়ায়। আয়ান, নীরব আবিদ কাণ্ড দেখে অবাক। মন এক ঝলক আবিদের দিকে তাকাতে মনের হৃদস্পন্দন যেন হাজার স্পিডে বেড়ে যায়। আবিদও লাল আর সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবি আর মাথায় পাগড়ি পরেছে। দুজনের ম্যাচিং করা ড্রেস। আবিদ এমনিতেই হ্যান্ডসাম, আর লাল পাঞ্জাবিতে আরো সুন্দর লাগছে। মনের ইচ্ছে করছে কালো টিকা পরিয়ে দিতে, যাতে কালো নজর না লাগে। আয়ান আবিদকে বসিয়ে দিয়ে মনের বাসায় জায়গা করে দেয়, কারণ দুজনকে পাশাপাশি বসানো হবে। ফারিহা মনকে নিয়ে আবিদের পাশে বসিয়ে দেয়। আবিদের কানে কানে বলে ওঠে, জিজু, এভাবে হা করে তাকিয়ে থাকবেন না, মুখের ভিতর মাছি ঢুকে যাবে, তারপর সারা জীবন পড়ে থাকবে আপনার বউকে হা করে দেখার জন্য। পারিহার কথা বেশ লজ্জা পায় আবিদ। আয়ান পারিহাকে দেখছে। গোলাপি লেহেঙ্গা পরে পারিহাকে পুরো পুতুলের মতো লাগছে। মনে হচ্ছে সামনে একটা কিউট পুতুল হাঁটাচলা করছে। হঠাৎ করে আয়ানের মেজাজটা বিগড়ে যায়। পারিহাকে ইশারায় উপরে রাখে আয়ান, কিন্তু পারিহা সেটা দেখেও না দেখার ভান করে আবিদের সাথে দুষ্টুমি করে যাচ্ছে। খুব সুন্দরভাবে আবিদার মনের বিয়েটা হয়ে যায়। ৩ বার কবুল বলার পর এবারও রেজিস্ট্রি পেপারে সাইন করে দুজনেই। আবিদ মনের বিয়েটা শেষ হতে বাহিরে শোরগোলের আওয়াজ শুনতে পায় সবাই। ফারিহা, আয়ান, সাঞ্জু, নীরব, তন্নি, সাব্বির বেরিয়ে দেখতে নিলে তখনই বাড়ির ভিতর আফজাল সাহেব, আলিয়া বেগম, আজমির তাদের লোকজন নিয়ে প্রবেশ করে। ফারিহা প্রচণ্ড রেগে যায় এদেরকে দেখে। তবুও তাদের দাঁত চেপে ফারিহা বলতে লাগলো, ওয়াও, আপনারা শেষ পর্যন্ত এসে পড়েছেন নিজেদের ছেলে মেয়ের বিয়েতে। কিন্তু আফসোস, ওদের বিয়েটা তো হয়ে গেছে। আমরা এই বিয়ে মানি না।
আপনি মানুন আর নাই মানুন, বিয়েটা ইসলাম মতে আমাদের সবার সামনেই হয়েছে, তাই এখন আপনার কথার উপর ওদের বিয়েটা নির্ভর করবে না। আয়ান বলে উঠল। আবিদ রাগে সারা শরীর কাঁপছে, আর আলিয়া বেগমকে দেখে ভয়ে মনের মুখটা যেন শুকিয়ে গেছে। মন, তুমি ভয় পেও না, আব্বু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আবির বলছে। আবিদকে চোখের ইশারায় শান্ত থাকতে বলে সামনে এগিয়ে যায়। আফজাল সাহেব তার মেজ ছেলেকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। আবির, তুই এখানে? হুম। ছোট ভাইয়ের বিয়েতে ভাই থাকবে না তা কি করে সম্ভব বলো তো আব্বু? তার মানে তুইও ওদের দলে, তাই তো? হুম। আফজাল সাহেব আলিয়া বেগমকে কিছু একটা ইশারা করতেই আলিয়া বেগম তেড়ে যায় মনের দিকে। মনের হাত ধরতে যাবে তখনই ফারিহা আলিয়া বেগমের হাত চেপে ধরে। এ মেয়ে, তোমার সাহস কি করে হয়, হ্যাঁ, আমার হাত ধরার? ইউ নো হোয়াট, আপনার হাত ধরার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কিন্তু যেখানে আমার বেস্ট মনের ব্যাপার সেখানে আমি অন্য কারো হাত ভাঙতেও কিন্তু পিছপা হব না। কথাটা বলে ফারিহা আলিয়া বেগমের হাত জোরে জাড়ে মেরে ফেলে দিল। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আবিদকে নিয়ে আয় যা। আফজাল সাহেবের হুকুম পেয়ে তার লোকজন আবিদের দিকে এগোতেই আবিদ প্রত্যেককে ইচ্ছা মতো মারতে থাকে। আবিদকে তারা আগে থেকে চিনে, আবিদের রাগ সম্পর্কে সবাই অবগত। তারা আবিদকে আঘাত করা দ্বিতীয় কোনো স্কোপ পেল না। কয়েক মিনিটে আবিদ প্রত্যেককে মেরে শুইয়ে দেয়। আবিদের রাগ দেখে আফজাল সাহেব স্বপ্ন ঠিক করল। তোমাকে আমার নিজের বাবা বলতে আজ ঘৃণা লাগছে। তুমি এত জঘন্য যে নিজের লোকজন নিয়ে এসেছো আমাকে তুলে নিয়ে যাবে বলে। হ্যাঁ, ফিরে চলো আবিদ, এই ফকিন্নির মেয়েটাকে ভুলে যাও আর আমার সাথে চলো। কথা দিচ্ছি এই 3 মাস 10 দিনের কথা আমি ভুলে যাব, কিন্তু আমি বলবো না। এর পরিণাম কিন্তু আরো ভয়াবহ হবে আবিদ। হঠাৎ করে ফারিয়া এসে আবিদের পাশে দাঁড়িয়ে বলে, জিজু, তুমি মনকে নিয়ে উপরে যাও প্লিজ, আর এনাকে আমি হ্যান্ডেল করছি। আবিদ ফারিহার মুখে বাঁকা হাসি দেখে বুঝতে পারল এই লোকটার জন্য ফারিহা বিশেষ কিছু আয়োজন করে রেখেছে। আবিদ মনের কাছে এসে মনকে সবার সামনে কোলে তুলে নিয়ে উপরে চলে যেতে লাগলো। তো মিস্টার আফজাল সাহেব, কি বলেছিলেন যেন? জিজুকে পরিণাম খারাপ হবে, রাইট? এ মেয়ে, কে তুই? আর আমাদের বাপ ছেলের ভিতর কথা বলার সাহস কি করে হয় তোর, হ্যাঁ? বাকিটুকু আর বলতে পারল না, কারণ আয়ানের হাতে ঘুষি খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায় আফজাল সাহেব। হাউ ডেয়ার ইউ, তোর সাহস কি করে হয় আমার জান পাখির সাথে এভাবে কথা বলার? আয়ান আবারও মারতে যাবে, তখনই আবির নীরব আয়ানকে আটকে ফেলে। আয়ান মাথা ঠান্ডা করে, প্লিজ জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, তারপরে এদের সব অহংকার ছাই হয়ে যাবে। মানে কি বলছো কি তুমি? ওয়েট আর 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ফারিহার কাউন্ট করা শেষ হতে আলিয়া বেগম আর আফজাল সাহেব দুজনের ফোন বেজে ওঠে। দুজনেই কল রিসিভ করে। কানে ধরতে দুজনের চোখ মুখের রং যেন পাল্টে গেল। কি আগুন! আগুন কি করে লাগলো মিজান গোডাউনে? আমার কোটি টাকার মাল পড়ে আছে। সব শেষ ভাই, সব পড়ে ছাই হয়ে গেছে। আফজাল সাহেব দপ করে আবারও মাটিতে বসে পড়লেন। সব শেষ হয়ে গেল আমার, আমি যাবার পথে ভিখারি হয়ে গেলাম আবির। এদিকে আলিয়া বেগম থম মেরে দাঁড়িয়ে আছে। তার এতগুলো বছরে একটু একটু কষ্টে গড়া দোকানটায় মুহূর্তে আগুন লেগে সব ছাই হয়ে গেছে। শুনে আলিয়া বেগম যেন থম মেরে গেছে। আবির ফারিহার হাত ধরে টেনে আড়ালে নিয়ে যায়। হাউ ডেয়ার ইউ ফারিহা, তোমার সাহস কি করে হয় আমাদের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার? এর পরিণাম যে আমরা রাস্তায় এসে দাঁড়াবো, এটা তুমি নিশ্চয়ই জানতে। একদম। এই ফারিহা কখনো হোমওয়ার্ক ছাড়া কোনো কাজই করে না। আমি জানতাম আপনার বাবা বিয়ের দিন এমন কিছু একটা করবে, তাই আগে থেকে সব প্ল্যান করেই আমি রেখেছিলাম। বাই দ্য ওয়ে, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের গোডাউনের সব মাল সেভ আছে, আর ওগুলো আমার হেফাজতে আছে। সময় হলে সব মাল ফেরত পেয়ে যাবেন। আমি টোটালি শকড ফারিহার কথা শুনে। মেয়েটা যে এতটা ডেঞ্জারাস হতে পারে এটা যেন আবিরের জানাই ছিল না। আবির এগিয়ে গেল তার বাবার দিকে। এদিকে আজমিনের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এত টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এখন পুরো পরিবারকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। এখন আর মনের সাথে তার তফাৎ নেই। আব্বু, দেখলে তো যে মেয়ের স্ট্যান্ডার্ড দেখে তুমি তোমার ছেলের বউ করতে নারাজ ছিলে, আর আজ তার সেই স্ট্যান্ডার্ডে আমরা দাঁড়িয়ে আছি। ওদের আর আমাদের মধ্যে আজ আর কোনো তফাৎ নেই। আফজাল সাহেব কিছুই বললেন না, উঠে দাঁড়িয়ে বাহিরের দিকে হেঁটে চলে গেলেন। আলিয়া বেগম আগেই বেরিয়ে গেছে। ফারিহা গার্ডদের ডেকে আহত লোকদের কাছের একটা হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আবিদ মনকে রুমে রেখে আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে পায়। গোডাউনে আগুন লাগার বিষয়টাও জানতে পারে। ফারিহা গেস্টদের সামনে উপরে এসে দেখে আবিদ দাঁড়িয়ে আছে। ফারিহা বুঝতে পারলো আবিদ সবটা জানতে পেরে
গেছে, তাই পুরো সত্যিটা আবিদকে বলা উচিত বলে ফারিহা মনে করে। জিজু, কিছুক্ষণ আগে যে কথাগুলো শুনলে তা সবটা সত্যি না। মানে? মানেটা হলো গোডাউনে আগুন ঠিকই লেগেছে, তবে কোনো মান পুড়ে যায়নি। সবকিছুই সেফ আছে আমার কাছে, শুধুমাত্র তোমার বাবাকে একটু টাইট দিতে এই ব্যবস্থা। কথাটা শুনে আবিদ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। জিজু, এখন এসব কথা চিন্তা করার থেকে তোমাদের ফার্স্ট নাইটের কথা ভাবো। তাই নাকি জান পাখি? তুমি দেখছি আবিদ আর শালিকার থেকে ওদের ফার্স্ট নাইটের কথা তুমিই ভাবছো বেশি। কারণটা কি? পিছন থেকে কোমর জড়িয়ে কথাগুলো বলল আয়ান। আয়ান, হচ্ছেটা কি? জিজুর সামনে ছাড়ো বলছি। হুম, আজ ছাড়বো না। আর আজ শুধু আবিদ আর মনের বাসর হবে না, আমাদেরও হবে। দেখ কি যে বলছো তুমি এসব কিছু। আবিদ শীষ বাজিয়ে বলে উঠল, দারুণ হবে আয়ান, তাহলে তুমিও দ্বিতীয়বার বাসর করে ফেলো। একদম। ফারিহা আয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিয়ে বাড়ির সব কাজ করতে করতে রাত প্রায় 11টা বেজে 20 মিনিট। আয়ান, নীরব, সামিন মিলে ফুলসজ্জার খাট সাজিয়েছে। মুন্সি ফুলে সজ্জিত বিছানার মাঝে বসে আছে। এদিকে আবিদ, আয়ান, সাব্বির, নীরব তিনজন মিলে ফারিহা, সাঞ্জু, তন্নির সাথে কথা কাটাকাটি করেই যাচ্ছে। দেখুন জিজু, আমরা গেট ধরিনি, কিন্তু বাসর ঘরে ঢুকতে হলে আপনাকে 50,000 টাকা দিতে হবে, না হলে কিন্তু রুমে ঢুকতে পারবেন না। হ্যাঁ ফারিহা, একদমই ঠিক বলেছ। টাকা ছাড়ুন, তারপর রুমে ঢুকতে পারবেন। সাঞ্জু বলছে। 1 মিনিট, বাসরঘর তো আমরা সাজিয়েছি, তাহলে তোমরা টাকা চাও কোন হিসেবে? তোমার বউ হিসাবে, বুঝেছ? আর একটা কথাও তুমি বলবে না, রেগে গিয়ে বলল ফারিহা। ওকে ফাইন, টাকা দিচ্ছি, কিন্তু শালি সাহেবাগণ, আমার কাছে ক্যাশ 20,000 টাকা আছে, 50,000 টাকা তো নেই। ফারিহা, সাঞ্জু, তন্নি কিছুক্ষণ ফুসফুসিয়ে কিছু একটা বলে আবিদকে বলে উঠল, ওকে ফাইন, ছাড়ুন, 20,000 টাকাই ছাড়ুন। আবির টাকাটা বের করে ফারিহার হাতে দিয়ে দেয়। ফারিহা টাকাটা পেতে আয়ান ফারিহাকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমে চলে গেল। তন্নিয়ার তার হাজব্যান্ড সাব্বিরের সাথে রুমে চলে গেল, কিন্তু সাঞ্জু আর নীরব দাঁড়িয়ে আছে। নীরব সাঞ্জুকে চোখ মেরে বলে, বেবি, তোমাকে কোলে করে নিয়ে রুমে যাই, কি বলো? দেখ, আমরা কি হাজব্যান্ড ওয়াইফ নাকি? হ্যাঁ? ও, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, চলো। নীরব সাঞ্জুকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আবির দরজা লক করে চারদিকে চোখ বুলিয়ে নেয়। পুরো রুমটা ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। চারদিকে ক্যান্ডেল জ্বলছে, তার সাথে সাথে প্যারারি লাইটও জ্বলছে। এজন্য এক রোমাঞ্চকর পরিবেশ। পুরো রুমের মধ্যে খানে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে তার প্রাণপ্রিয় প্রেয়সী। আবিদ পাঞ্জাবি খুলে এক পা করে মনের দিকে এগিয়ে যেতে লাগলো। মন বিছানা চাদর খামছে ধরে আছে। আবিদ যত তার দিকে এগিয়ে আসছে, মনের যেন হৃদস্পন্দন তত বেশি দ্রুত গতিতে চলছে। মনে হচ্ছে এক্ষুনি হৃদয়টা লাফিয়ে বের হয়ে আসবে। আবিদ মনের গোমটা তুলে মনের লজ্জা ভয় মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে আছে। এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর, তারপর প্রাণপ্রেয়সীকে নিজের করে পেতে চলেছে। আবিদ মনের গাল দুটো ধরে কপালে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিয়ে বলে উঠল, মন পাখি, যাও অজু করে আসো, একসাথে নামাজ পড়বো, তারপর আমরা নতুন জীবনে পা রাখবো। মন ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। তারপর আবিদ অজু করে এসে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হলে আবিদ মনকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মনের শরীর থেকে একটা একটা করে গহনা খুলতে থাকে। মন লজ্জায় চোখ বন্ধ করে আছে। আবিদ মনের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভালোবাসি মন পাখি, আজ তোমার ভালোবাসায় আমি ডুব দিতে চাই। আবিদের প্রত্যেকটা কথায় শিউরে উঠছে মন। মনে চুপ থাকতে দেখে আবিদ মুচকি হেসে মনের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। পূর্ণতা পায় মন আবিদের নীরব ভালোবাসা। ডাক্তার, হৃদ ভাইয়া এমন করছে কেন? কি হয়েছে? ডাক্তার প্রিয়ন্তীর কোনো কথারই জবাব না দিয়ে নার্সকে বলল, হৃদকে ইঞ্জেকশন দিতে। এদিকে প্রিয়ন্তী, রিহানা বেগম, রায়হান আহমেদ, রিমা ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হৃদের কোনো খবর পাচ্ছে না ভিতর থেকে। প্রিয়ন্তীর কেন যেন মনে হলো মনকে সবটা জানানো উচিত। হয়তো হৃদ আর বাঁচবে না। প্রিয়ন্তী হৃদের বাবার কাছ থেকে প্রিয়ন্তীর নাম্বারটা নেয়, নিয়ে ফোন করে। এদিকে মন ফোন বাজার শব্দে চোখ মেলে তাকিয়ে দেখে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আবিদ। মন মুচকি হেসে আবিদের কপাল ছাড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো আরো এলোমেলো করে দিয়ে কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। ইস, আমার জামাইটাকে কি সুন্দর লাগছে, ইচ্ছে করছে গাল দুটো টেনে দেই। মন তার ইচ্ছে দমিয়ে না রেখে আলতো করে আবিদের গাল ধরতেই আবিদ মনের হাত ধরে ফেলে চমকে ওঠে মন। নট ডান মন পাখি, এভাবে একটা ইনোসেন্ট কিউট ছেলের ঘুমন্ত অবস্থায় গাল টানাটানি করছো, এর শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। তুমি না ঘুমিয়েছিলে? ও,
তার মানে ঘুমের বান ধরেছিল, তাই তো? ঘুমের বান ধরিনি। ফোনের রিংয়ের শব্দে ঘুমটা ভেঙে গেছে। মনে টনক নড়ল। আবিদকে ছাড়িয়ে পাতলা চাদর শরীরে জড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ফোনটা ধরে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি, আমি প্রিয়ন্তী বলছি। প্রিয়ন্তী নামটা শুনে মন ভীষণ অবাক হয়। এত মাস পর ও বাড়ি থেকে ফোন আসবে, এটা মন কখনোই ভাবেনি। ভাবি শুনছ? হ্যাঁ বলো, কি বলবে? ফোন দিয়েছ কেন? ভাবি, রিত ভাইয়া হাসপাতালে ভর্তি, সুইসাইড অ্যাটেন্ড করেছে, হয়তো আর বেশিক্ষণ নেই এই পৃথিবীতে। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন, তাই তোমাকে জানিয়েছি। প্রিয়ন্তী, আমি এখন অন্য কারো স্ত্রী। হৃদ আমার কেউ হয় না, আর আমি না একজন ডক্টরও না। হসপিটালে নিয়ে গেছো যখন ডক্টর দেখবে, আমি নয়। ভাবি, প্রিয়ন্তী আমাকে ভাবি বলে ডাকবে না। আর বাকিটা বলার আগে আবিদ ফোনটা ছিনিয়ে নেয় মনের কাছ থেকে। কোন হসপিটালে হৃদ অ্যাডমিট আছে প্রিয়ন্তী? প্রিয়ন্তী বুঝতে পারল বাড়ি পুরুষালী কণ্ঠ মনের বর্তমান হাজব্যান্ডের। প্রিয়ন্তী কোনো প্রশ্ন ছাড়াই হসপিটালের নাম আর কেবিন নাম্বারটা বলেই কলটা কেটে দেয়। আবিদ কান থেকে ফোন নামিয়ে মনকে উদ্দেশ্য করে বলে উঠল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও মন পাখি, আমরা হসপিটালে যাব। কিন্তু কোনো কিন্তু নয় মন পাখি, রিত্তার প্রাপ্য শাস্তি পেয়েছে, আর নয়। যে ব্যক্তি জীবন মরণের মধ্যখানে আছে তাকে ঘৃণা করে দূরে সরে থাকাটা মনুষ্যত্বের ভিতর পড়ে না মন পাখি। মন স্তব্ধ হয়ে আবিদের কথাগুলো শুনছে। কত সুন্দর করে বুঝিয়ে দিল তাকে। মন মুচকিয়ে হেসে আবিদকে জড়িয়ে ধরে। কি ব্যাপার মন পাখি, বিয়ের পর দেখছি তুমি আমার থেকে আরো বেশি রোমান্টিক হয়ে গেছো। মনকে লজ্জা দেওয়ার জন্য আবিদ কথাটা বলল, তুমি আসলে একটা যাচ্ছে তাই। মন লজ্জা পেয়ে আবিদকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেওয়ার পর মনের মনে পড়ল ও কোনো কাপড়ে আনিনি সাথে করে। মন দরজা ফাঁক করে আবিদকে খুঁজতে লাগলো। আবিদকে রুমে না দেখতে পেয়ে মন ভেবে নেয় আবিদ হয়তো অন্য রুমে ফ্রেশ হতে চলে গেছে। মন তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চুপি চুপি কাবার্ড খুলে শাড়ি নিয়ে আবার কাবার্ড আটকে পিছনে ঘুরে চমকে ওঠে। তুমি তুমি রুমে ছিলে? ইয়ে মন পাখি, তুমি হয়তো বেলকনিতে খেয়ালই করনি, আমি ওখানে ছিলাম। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ শুনে ভিতরে আসলাম, আর এসে তোমাকে এই রূপে দেখে। বাকিটা আর বলতে পারলো না আবিদ, কারণ মন আবিদের মুখ চেপে ধরে আছে। কিন্তু তাতে আবিদের কিছু যায় আসে বলে মনে হয় না। নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মনের দিকে। মুখে বিন্দু বিন্দু পানি, বেজা চোখের পাপড়ি, গোলাপি ঠোঁট। আবিদ মনের ঠোঁটের দিকে আগাতে মন আবিদের পিছনে তাকিয়ে বলে ওঠে, আরে মামি আপনি এখানে? মামির কথা বলতে আবিদ মনকে ছেড়ে পিছনে তাকাতে মন দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। আর আবিদ পিছনে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে হেসে ফেলে। বাহ, আমার বউটার তো দিন দিন বুদ্ধিও বেড়ে গেছে। মনের বের হতে দেরি হচ্ছে বিদায় আবিদ আবিরের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। রুমে এসে দেখে মন লাল কালো মিশ্রিত একটা জামদানি শাড়ি পরেছে। ভালো করে চুল মুছে বিদায় পিছন থেকে শাড়ি অনেকটাই বেজে গেছে। আবিদ তোয়ালেটা নিয়ে মনের চুলগুলো মুছতে লাগলো। মন আয়নার সামনে দাঁড়িয়ে আবিদকে দেখছে। ভালোবাসা, স্নেহ, কেয়ারিং একজন মেয়ে তার স্বামীর কাছে আশা করে, আর তা মন পেয়েছে আজ। জানো আবিদ, আজ নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে তোমার মতো একজন লাভিং কেয়ারিং হাজবেন্ড পেয়ে। আবিদ মনের মাথায় চুমু দিয়ে মিষ্টি করে হেসে বলে, তাহলে তো বলতে হয় তোমার থেকেও আমি বেশি ভাগ্যবান তোমার মতো লাভিং কেয়ারিং ওয়াইফ পেয়ে। মন আবিদের চোখে নিজের জন্য অফুরন্ত ভালোবাসার সমুদ্র দেখেছে। এই সমুদ্রের গভীরতা মাপার মতো ক্ষমতা হয়তো মনের নেই। মনের ধ্যান ভাঙে আবিদের ঠোঁটের স্পর্শে। মন পাখি, আজ আমি তোমাকে সাজাবো। পেতনি সাজাতে, তাই তো? দূর, দেখো না আগে। আবিদ মনকে টুলে বসিয়ে মনের চুলগুলো ব্রাশ দিয়ে খুব যত্ন করে মনের চোখে কাজল পরিয়ে দেয়। কানে দুল, হাতে কাঁচের ছড়ি, গলায় চিকন হার, ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল। ব্যাস, এখন আয়নায় নিজেকে একবার দেখো মন পাখি। মন ভয়ে ভয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। দেখেছ আমি সাজাতে পারি কিনা? কারণ তুমি বেস্ট, তাই বুঝলে? আচ্ছা, আমি রেডি হয়ে আসছি, তুমি নিচে গিয়ে ওদের সাথে দেখা করে নাও। আর শোনো, আমরা 2 দিন পর আমার ভাড়া করা ফ্ল্যাটে উঠবো। ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে সবার সাথে দেখা করে আসি। মন নিচে চলে আসে। নিচে এসে দেখে ড্রয়িং রুমে মামা মামি ফারুক খান বসে চা খাচ্ছে আর গল্প করছে। মন সবাইকে সালাম দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। মনকে দেখে মামি বসা থেকে উঠে দাঁড়ায়। মন মা, এত সকালে উঠতে গেলি কেন? সবাই মাত্র সকাল 7টা বাজে। আসলে মামি, আমাদের একটু হসপিটালে যেতে হবে তাই। হসপিটালে যাওয়ার কথা শুনে শামসুল হক ফারুক খান চিন্তিত হয়ে জানতে চায়, কেন হসপিটালে যেতে হবে কেন?
মন তারপর সবটাই খুলে বলে তাদের। ঠিক আছে, তোমরা গিয়ে দেখা করে আসো তাহলে। জি আঙ্কেল। তোরা যখন বেরি হবি তাহলে নাস্তা করে যা। মামির কথায় সার্ভেন্ট আবিদ আর মনের নাস্তা টেবিলে সার্ভ করে দেয়। কিছুক্ষণ পর আবিদ রেডি হয়ে নিচে নেমে এসে সবার সাথে কথা বলে নাস্তা করে মনকে নিয়ে বেরিয়ে যায়। 3 বছর পর আবিদ, নীরব, আয়ান, মামা, মামি, মৃণয়, ফারিহা হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে আছে। আবিদের চোখ মুখ বহে শুকিয়ে গেছে। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সবার চোখে মুখে খুশি ঝিলিক ফুটে উঠল, শুধুমাত্র আবিদের ছাড়া। মনের সুস্থতার খবর না পাওয়া পর্যন্ত আবিদের মনে কোনো শান্তি নেই। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হয়ে আসে। কনগ্রেচুলেশনস মিস্টার আবিদ, আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। ডক্টর, আমার ওয়াইফ মন কেমন আছে? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি আমার ওয়াইফের সাথে কি দেখা করতে চাই। কিছুক্ষণ পরে ওকে কেবিনে দেওয়া হবে মিস্টার আবিদ, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন। একজন নার্স এসে বলে, এই যে আপনার মেয়ে। আবিদ নার্সের কোলে তোয়ালে ফেসানো বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। আবিদের যেন বিশ্বাসই হচ্ছে না এই ছোট্ট পরীটা তার মেয়ে। কাঁপা কাঁপা হাতে কোলে তুলে নিল মেয়েটাকে। মাশাল্লাহ, কি কিউট বেবিটা হয়েছে। সামিরের বাবা দেখেছ? খালি হাতে তো আর নাতনির মুখ দেখতে পারবো না, তাই না? তাই পরে দেখে নিব। মামা, আমি সঞ্জুকে ফোন করে জানিয়ে দেই, না হয় বেচারি এই অবস্থায় টেনশন করবে। সঞ্জু নীরবে হবু সন্তানের মা হতে চলেছে। হ্যাঁ, নীরব আর সঞ্জুর বিয়ে হয়ে গেছে। 3 বছর পূর্বে মন আর আবিদের ফুলসজ্জার রাতে নীরব সঞ্জুকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর পরিচিত এক কাজীকে ফোন করে ডেকে নিয়ে বিয়ে করে নীরব। নীরবের বাবা মা নীরবের বিয়েটা মেনে নেয়। সঞ্জুর বাবা প্রথমে মানতে না চাইলেও মেয়ের খুশির জন্য মানতে বাধ্য হয়। বলতে গেলে মন সবটা ম্যানেজ করে, আবার দুমদাম করে ওদের বিয়ে দেয়। সঞ্জু এখন 6 মাসের প্রেগনেন্ট। তার নীরব সঞ্জুকে হসপিটালে আসার পারমিশন দেয়নি। মনকে কেবিনে শিফট করার 8 ঘন্টা পর কেবিনে সবাইকে অ্যালাউ করে। সাথে সাথে প্রত্যেকে কেবিনে প্রবেশ করে। মন পাখি, কেমন আছো এখন? মন এতক্ষণ চোখ বুজেছিল। আবিদের গলা শুনে চোখ মেলে তাকিয়ে সবার হাসি মাখা মুখটি দেখতে পায় মন। আবিদ তার ছোট্ট পরীটাকে মনের পাশে শুইয়ে দিল। মন দু চোখ ভরে নিজের সন্তানকে দেখছে। তখনই আবিদ বলে উঠল, মন পাখি, দেখলে তো, জুনিয়র মন হলো আমাদের। আর আমার পছন্দের নাম রাখবি কিন্তু তুমি, আদিবা ইয়াসমিন মৌ, তাই তো? হুম, একদম। সবাই মন আর আবিদের কথা শুনছে আর মিটি মিটি হাসছে। এদিকে ফারিহা আর আয়ানের একমাত্র ছেলে ফারদিন আয়ানের কোল থেকে নেমে আবিদের কাছে গিয়ে কোলে উঠতে চায়। আবিদ মুচকি হেসে ফারদিনকে কোলে তুলে নিয়ে ফারদিনের গালে চুমু খায়। ফারদিন ফোকলা দাঁতের হাসি দিয়ে মোর গাল টেনে দেয়। সাথে সাথে মৌ কেঁদে ওঠে। বাহ, দেখলি মন, আমার ছেলের কেরামতি। তোর মেয়ে জন্মানোর পরপর আমার ছেলে হাজির জ্বালাতে। দেখো শালিকা, তোমার ছেলে যেন আমার আবার ছোট্ট পরীটার প্রেমে না পড়ে যায়, সামলে রেখো কিন্তু। ওহ জিজু, সামলানোর সময় পড়ে আছে, আগে তো ওদের বড় হতে দাও, তারপর এরাই ডিসাইড করবে না হয়। আবিদ, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি, মনকে আমরা আগামীকাল বাড়িতে নিয়ে চলে যেতে পারবো। ফাইন, তাহলে এখন আমরা বাহিরে যাই, ওদেরকে একটু একলা ছেড়ে দেই। ওকে। সবাইকে ইশারা করতে সবাই বাহিরে চলে যায়। আর আয়ান ফারদিনকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। ইস, চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। এত টেনশন কেন করো আবিদ? দেখো না, আমি তো ঠিক আছি, মরে যাইনি তো, সুস্থ আছি। মনের কথা শুনে আবিদের চোখ মুখ রাগে লাল বর্ণ ধারণ করে। মন ভয় পেয়ে যায় আবিদের চোখ মুখ দেখে। কিন্তু আচমকা আবিদ মনকে জড়িয়ে ধরে চোখে মুখে ঠোঁটে চুমু দিতে থাকে। মনের মনে হচ্ছে তার উপর চুমুর বর্ষণ হচ্ছে। আর কখনো এমন বাজে কথা মুখেও আনবে না মন পাখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সরি। মন মুখে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকতেই মনের চোখ ছানা বড়া। পুরো ফ্ল্যাটটা বাচ্চাদের টয়েস, ফুল, বেলুন দিয়ে সাজানো, অসম্ভব সুন্দর লাগছে। আবিদ মনকে কোলে তুলে নেয়, সাথে সাথে নীরব সিটি বাজায়। আর আয়ান ফটো ক্লিক করতে থাকে। ওয়াও জিজু, আপুর কোলে আমাদের পরি, আর আপনার কোলে আমার আপু, সাথে পরি দুজনেই আপনার কোলে। আবিদ মনকে সোফায় বসিয়ে দিয়ে মন আর মোর কপালে আলতো করে চুমু দেয়। শুরু হয়ে যায় আনন্দ উৎসব। 3 মাস পর আবিদ মন আর মৌকে নিয়ে হৃদের বাড়ির কলিং বেল বাজায়। রিয়ানা বেগম বাতের ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দরজা খুলে মন আবিদ আজ কোলে ছোট্ট শিশুটিকে দেখে প্রচন্ড খুশি হয়। হৃদ মারা গেছে আজ 3 বছর 3 মাস হলো। সেই দিন মন আবিদ হসপিটালে হৃদকে শেষ দেখে আসে। তার কিছুক্ষণ পরে হৃদ না জানা দেশে পাড়ি জমায়। তাদের প্রতি মনের বা আবিদের কারো কোনো রাগ বা অভিমান নেই।
সেদিন রিয়ানা বেগম আর প্রিয়ন্তী মনের কাছে ক্ষমা চায়। মন মন থেকে তাদের ক্ষমা করে দেয়। হৃদের জানাজা দাফনের কাজ শেষ করে আবিদ মন বাড়ি ফিরে। অবশ্য মন সময় করে হৃদের বাবা মায়ের সাথে দেখা করে আসে। তবে লাস্ট 1 বছর আর আসেনি, কারণ আবিদ আসতে দেয়নি মনের প্রেগনেন্সির জন্য। বাহ, এতদিন পর এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো তাহলে? তা বাহিরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। মন বুঝতে পারলো রিয়ানা বেগম অভিমান করেছে এতদিন না আসায়। মা, তোমার নাতনিকে দেখবে না? মনের মুখে যতবারই মা ডাক শুনে ততবারই মনে হয় হৃদ বেঁচে আছে, আর তা আবিদের মধ্যে। হৃদের মৃত্যুর পর রিয়ানা বেগম বেশ ভেঙে পড়ে। আবিদ নিয়ম করেই এসে দেখা করে যেত। আবিদ, বাবা, তোমার মুখে মা ডাকটা শুনে মনে হয় আমার হৃদ আমাকে মা বলে ডাকছে। কই দাও আমার নাতনিকে, আমার কোলে দাও। খালি হাতে মুখ দেখবে রিয়ানা? রায়হান আহমেদ ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল। তোমাকে কে বললো আমি খালি হাতে নাতনিকে দেখবো? রিয়ানা বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে মোর গলায় পরিয়ে দেয়। মা, এটার কি প্রয়োজন ছিল? চুপ, আমি আমার নাতনিকে দিয়েছি, তোমাকে তো দেইনি। আর তুমি? রায়হান আহমেদকে উদ্দেশ্য করে বলল। তুমি কি দিয়েবে তোমার নাতনিকে? রায়হান আহমেদ সোজা রুমে গিয়ে কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে বেরিয়ে আসে। বক্সটা খুলে স্বর্ণের দুটো ছোট চুড়ি নিয়ে মৌর হাতে পরিয়ে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় রিয়ানা বেগম। এত ছোট চুড়ি বানিয়েছ? তার মানে তুমি আগে থেকে জানতে আমার নাতনির কথা, তাই তো? একদম। আবিদ বাবা আমাকে ফোন করে সুসংবাদটা আগেই দিয়েছিল, কিন্তু তখন দেখতে যেতে পারিনি, কারণ ব্যবসার হাল কেমন ছিল তুমি তো জানতে। কিছুদিন হলো এটা গড়িয়েছি। মনে দুচোখ যেন ভরে এলো এত ভালোবাসা দেখে। খাচ্ছ কেন মন পাখি? আমি জানি এদের এত ভালোবাসা দেখে তোমার চোখে পানি। আর তার চেয়ে বড় কথা, তুমি তোমার মা বাবাকে মিস করছো, তাই তো? মন মাথা নাড়ে। সেদিন বিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার পর আলিয়া বেগম আর আফজাল সাহেব কেউ আবিদ বা মনের সাথে যোগাযোগ করেনি আর। তবে মনিরা বেগম আর আবির ফোনে আবিদ মনের সাথে যোগাযোগ রেখেছে। আবার সুযোগ পেলে তারা বরিশাল এসে দেখা করে যায়। আর মিনয় সেদিনের পর থেকে মনের কাছেই থাকে। দুপুরে একসাথে খাবার খায় মন, আবিদ, রিয়ানা বেগম আর রায়হান আহমেদ। বাবা, প্রিয়ন্তী কেমন আছে? শ্বশুরবাড়িতে সব ঠিকঠাক আছে তো? প্রিয়ন্তীর নাম শুনে রায়হান আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। প্রিয়ন্তীর ডিভোর্স হয়ে গেছে 6 মাস আগে। মানে? কেন? ছেলেটাকে তো বেশ ভালোই দেখছিলাম। ভালোই তো ছিল, কিন্তু সেটা উপরে উপরে। ছেলেটার সাথে আরো অনেক মেয়ের সম্পর্ক আছে, এটা প্রিয়ন্তী জানতে পারে। পরে এদের ভিতর কথা কাটাকাটি হলে ছেলেটা প্রিয়ন্তীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপর প্রিয়ন্তী ফিরে আসে আমাদের কাছে। এখন কোথায় আছে প্রিয়ন্তী? ওর রিমা খালার বাড়িতে। ও আচ্ছা। বিকেলে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আবিদ, মন আর মৌকে নিয়ে। পাশাপাশি হাঁটছে দুজন। আজ আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। 7 রঙের রংধনু উঠেছে আকাশে। ঠান্ডা বাতাস বয়ে চলছে চারদিকে। আজ আবিদ নিজেকে পরিপূর্ণ লাগছে, আর সবটাই মনের জন্য। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আবিদ মুচকি হেসে মৌকে কোলে নিয়ে মনের হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আবিদ। তো ভিউয়ার্স, এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে